প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঐতিহ্যবাহী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কতগুলি ঠাউট বাটপার ধান্দাবাজ শিক্ষক এবং মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে একটি বড় মাদ্রাসা বানিয়েছেন। কারণ এই মাদ্রাসা থেকে আগত ছাত্রগুলি ছাত্রলীগের ভিতর ঢুকে গুপ্ত বাহিনী হয়ে 24-এর তথাকথিত বিপ্লব সংগঠিত করে, যার ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা কৌমি মাতা হিসেবে খ্যাত ছিলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি আমরা দেখতে পাই, সেই ছবির সঙ্গে 80-90 দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিল খুঁজে পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম তথাকথিত জুলাই বিপ্লব এবং ছাত্র আন্দোলন এসব নিয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক, বিশেষ করে আইন বিভাগের ডক্টর আসিফ নজরুল, তার ভূমিকা নিয়ে। আমি জানি না তিনি ছাত্রদেরকে কতটুকু পড়াশোনা করিয়েছেন, তবে আমি এটা নিশ্চিত যে ছাত্রদের সে মগজ ধুলাই করেছেন। মগজ ধুলাইয়ের কাজটি তিনি অত্যন্ত নিপুণ ভাবে করতে পেরেছিলেন বলেই মেটিকুলাসলি ডিজাইনের যে আন্দোলনটি হলো 24 জুলাই আগস্টে, তার প্রধান উদাহরণ হলো কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলন, সবশেষে শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে ভারতে আত্মরক্ষার জন্য চলে যেতে হলো। আসিফ নজরুল শুরু থেকেই ধান্দাবাজি এবং বাটপারি করা শুরু করেছিল। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিসাবে। এই আসিফ নজরুল আমাদের আইন মন্ত্রণালয়, খেলাধুলা সহ বিভিন্নভাবে আমাদের বেশ অনেকগুলি প্রতিষ্ঠানকে তিনি ধ্বংস করেছেন, পাশাপাশি ছাত্রদের ভবিষ্যৎও তিনি ধ্বংস করেছেন। যে ছাত্ররা অবশ্যই আন্দোলন করবে, আমাদের দেশে ছাত্র আন্দোলনের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সূতিকাগার, বিভিন্ন আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রণী ভূমিকা আমাদের ইতিহাসে স্মরণাক্ষরে লেখা রয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি 71-এর স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নতুন করে বলার প্রয়োজন নেই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আওয়ামী লীগের নেতৃত্বে
বঙ্গবন্ধুর পরিচালনায় বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা ছিল অনন্য, অসাধারণ এবং স্মরণীয়। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির যুগে এসে তার ইতিহাসকে অনেকাংশেই ম্লান করেছে। তার কারণ এর আগেই বলেছি, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়টি একটি বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। আর আসিফ নজরুলের মতো ধান্দাবাজ বাটপার শিক্ষকদের কারণে ছাত্র সমাজের ভবিষ্যৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধ্বংসের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস আন্দোলনের পরে এমন ভূমিকায় তিনি অবতীর্ণ হলেন যেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, তিনি একজন ত্যাগী রাজনৈতিক নেতার মতো অবতীর্ণ হলেন। শুনেছি এমনও কথাও, তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূসকে ছাত্ররা পছন্দ করার কারণে সেই ক্ষেত্রে আসিফ নজরুল পিছিয়ে পড়ে। কিন্তু সে চেয়েছিল সেই যেন প্রধান উপদেষ্টা হয় 5 আগস্টের বিপ্লবের পর। কিভাবে ছাত্রদের ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন? বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা ছিল, সর্বোপরি 90-এর স্বৈরাচার বিরোধী এরশাদের পতনের পর যে আন্দোলন করে ছাত্র সমাজ স্বৈরাচার পতন ঘটিয়েছিল, সেই ছাত্র সমাজও কিন্তু আবার শিক্ষাঙ্গনেই ফিরে যায়। কিন্তু এবার ব্যতিক্রম হয়েছে। এই ছাত্র সমাজকে অর্থের লোভ দেখিয়ে বিভিন্নভাবে প্ররোচিত করে রাজনীতি, ক্ষমতা, এসব ছিল তাদেরকে বশ করার অন্যতম প্রধান হাতিয়ার। এবং ডক্টর আসিফ নজরুল সেই কাজটি করেছেন ছাত্রদেরকে দিয়ে। মেটিকুলাসলি ডিজাইনের আন্তর্জাতিক গোষ্ঠীর কাছ থেকে প্রাপ্ত অর্থের বিনিময়ে এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করা হয়েছে লোভ, লালসা এবং ক্ষমতা, তার প্রতি মোহ ছাত্র সমাজকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করায়। ধরা যাক যে সমস্ত ছাত্র সমাজ বা তথাকথিত জুলাই বিপ্লবের নেতারা, তারা এর আগে কি করত? বিশ্ববিদ্যালয়ের পড়া শেষে হয়তো তারা বেকার ছিল, তারা বড় জোর কি করতে পারতো? তাদেরকে ভালো চাকরি দেওয়া যেত তাদের যোগ্যতা অনুযায়ী। কিন্তু আন্দোলনের পরে কি হলো? তাদেরকে রাষ্ট্রীয় ভাবে পুনর্বাসিত করা হলো, সরকারে নিয়োগ করা হলো, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হিসাবে রাষ্ট্রের সরকার এবং কর্তা ব্যক্তিদের সঙ্গে তাদেরকে সংযোজন করা হলো। ফলে হঠাৎ করে এই বেকার ছাত্রগুলি যখন অর্থের হাতছানি, ক্ষমতার হাতছানি পেল, তারা আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেল। হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে। নির্বাচন, সংসদ সদস্য, রাজনৈতিক দল, এসব স্বপ্ন তাদেরকে দেখানো হলো। ফলশ্রুতিতে কি হলো? আজ ছাত্র সমাজ কি উচ্ছৃঙ্খল। এখন নির্বাচিত সরকার এসেছে,
তারপরেও তারা বলছে কি আবার বিপ্লব করবে, আবার গণ অভ্যুত্থান করবে। সবকিছু কি এত সোজা? সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এই সমস্ত পোলাপানগুলি এরা কি রাষ্ট্র ক্ষমতার যোগ্য, বা এদের কি যোগ্যতা ছিল? যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেকার, চাকরি পায়নি, পকেটে পয়সা ছিল না, এসেছে হতদরিদ্র পরিবার থেকে, তারা দেশের রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখছে এবং তাদেরকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং সেই উপদেষ্টা পরিষদের আসিফ মাহমুদ সেই উপদেষ্টা পরিষদের ডক্টর আসিফ নজরুল গংরা তাদেরকে ক্ষমতার ভাগবাটোয়ারায় অংশীদার বানিয়েছে। ফলে আজ তারা ক্ষমতা নেই, নতুন সরকার এসেছে, তারা আবার সাপের মতো ফানা তুলছে, হুমকি দিচ্ছে ছাত্র আন্দোলন করবে, আবার বিপ্লব করবে, আবার তারেক রহমান সরকারকে ফেলে দিবে। এইসব স্বপ্নে তারা বিভোর। এর জন্য দায়ী কে? এর মধ্যে দায়ী দুজন ব্যক্তি, একজন ডক্টর ইউনূস, আরেকজন আসিফ নজরুল। ডক্টর ইউনূস ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল বানিয়েছেন। পরে যখন দেখলেন ওদের রাজনৈতিক দল দাঁড়াতে পারছে না, তিনি বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতায় গেলেন। এটা এক ধরনের গাদ্দারি, ছাত্রদের সঙ্গে এক ধরনের গাদ্দারি। এনসিপি দলটি ছাত্ররা করার যে উৎসাহ, উদ্দীপনা, যে প্ররোচনা, সেটা কিন্তু ডক্টর ইউনূসের কাছ থেকে, এবং ডক্টর ইউনূস অকপটে সেগুলি স্বীকারও করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকারে বলেছেন, আমি তাদেরকে বলেছি রাজনৈতিক দল করার জন্য। তিনি বলেছেন এই ছেলেরা ভালো করবে, ওদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত। এইভাবেই তিনি ছাত্রদেরকে রাজনীতিতে টেনে এনে ক্ষমতার অংশীদারিত্বের মাঝে ওদেরকে অংশীদারিত্ব দিয়ে ওদের ক্ষমতার যে মোহ এবং অর্থ দুর্নীতি, যত ধরনের দুর্নীতি শেখ হাসিনা সরকারের আমলের মন্ত্রীরা বা সিন্ডিকেট করেছিল, সব ধরনের দুর্নীতির সঙ্গেই কিন্তু গত 18 মাস এই ছাত্রগুলি এবং উপদেষ্টাগুলি জড়িত ছিল। পাশাপাশি মব রাজত্বের কথা নাই বললাম এই মুহূর্তে, সারা দেশে মবের মাধ্যমে কত প্রাণহানি ঘটেছে। মধ্যযুগীয় বর্বরতার মতো পাথর দিয়ে মাথা তেতলিয়ে যুবকদের হত্যা করা হয়েছে, আগুনে জ্যান্ত পুড়ে দীপু দাসের মতো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে হত্যা করা হয়েছে। মাত্র 2 সপ্তাহে প্রায় 12 জন সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণকে হত্যা করা হয়েছে। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, ইউনূসের আমলে প্রায় 600 লোকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেগুলি জাতিসংঘ, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সহ ভারতীয় মানবাধিকার সংস্থাগুলি সেই রিপোর্ট প্রকাশ করেছে। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, ডক্টর আসিফ নজরুল সম্পদের পাহাড় করেছে। 18 মাস তিনি ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা, যদিও 14,000 কোটি টাকা বলা হয়, ধরা যাক 14,000 কোটি টাকা না,
কিন্তু হাজার হাজার কোটি টাকা তিনি 2-3 দেশ মিলে পাচার করেছে। কোন কোন দেশে তিনি পাচার করেছেন? আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, শোনা যায় অস্ট্রেলিয়ার কথাও। সব মিলিয়ে তার বিদেশে বাড়ি কতগুলো? 1 ডজনের উপর। তারপর দেশে যদি, আমি তো মনে করি আসিফ নজরুলকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক, রিমান্ডে নিয়ে তার কাছ থেকে তথ্যগুলি সংগ্রহ করা হোক, তখন বলতে বাধ্য হবে। রিমান্ডে কি হয় আপনারা জানেন তো? রিমান্ডে গেলে যাওয়া মানে শ্বশুর বাড়ির যাওয়া না। রিমান্ডে যাওয়া মানেই অনেক ধরনের থেরাপি দেওয়া হয় তাদের। ওই ক্যান্সার রোগের জন্য কিমোথেরাপি নয়, ওইখানে আরো অন্য ধরনের থেরাপি দেওয়া হয়। আসিফ নজরুলকে এই ধরনের থেরাপি দিলে পরে ওই মুখ দিয়ে ঝরঝরায় অনেক কথা বেরিয়ে আসবে। চুরি ডাকাতির কথা, ক্ষমতার অপব্যবহারের কথা, ষড়যন্ত্রের কথা, মেটিকুলাসলি ডিজাইনের উৎস, বিদেশি পয়সার উৎস, সবকিছু বেরিয়ে আসবে। বাংলাদেশের গত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে যে মানুষটি সবচেয়ে বেশি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আত্মহমিকার গৌরবে গৌরবান্বিত ছিল, সেই ব্যক্তিটি অসৎ ডক্টর আসিফ নজরুল। বিদেশে তার সম্পদের উৎস খুঁজতে হলে দুর্নীতি দমন ব্যুরোকে এগিয়ে আসতে হবে, তবেই তার সকল অর্থের উৎস পাওয়া যাবে। এমনকি বাংলাদেশে তার আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, সবার খোঁজখবর নিলে পরে ডক্টর আসিফ নজরুলের অর্থ কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করা দুদকের জন্য খুব কঠিন কাজ হবে না। এবং এই ডক্টর আসিফ নজরুল যতদিন বাংলাদেশে থাকবে, আজকে বিএনপি সরকার দেশে, সে ষড়যন্ত্র করতেই থাকবে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। না হয় সেটা যেমন আমাদের রাজনীতির জন্য ক্ষতি, দেশের অর্থনীতির জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, বিএনপি সরকারের জন্য ক্ষতি। সেই কারণে যত দ্রুত সম্ভব ডক্টর আসিফ নজরুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে রিমান্ডে নেওয়া হোক। আমাদের কোমলমতি ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করেছে সে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বিনষ্ট করেছে। ছাত্রদের পড়ানো শিক্ষকের কাজ, শিক্ষকের কাজ ওখানে বসে রাজনীতি করা নয়, রাষ্ট্র ক্ষমতা দখল করা নয়, মেটিকুলাসলি ডিজাইন করে ছাত্রদেরকে পয়সার বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মগজ ধোলাই করা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ হতে পারে না। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু আসিফ নজরুল নয়, এমন আরো অনেক নজরুল রয়েছে, ওদেরকে খুঁজে বের করা উচিত। কারণ ওরাই বাংলাদেশের এখন প্রধান শত্রু। আমাদের শত্রু পাকিস্তান নয়, পাকিস্তান নেই এখন, পাকিস্তানকে দোষ দিয়ে লাভটা কি? পাকিস্তান তার প্রতিশোধ নিতে চাইবে এবং নিচ্ছে। এক পাকিস্তানি হলো ফকির, সারা পৃথিবীতে ভিক্ষা করে বেড়ায়। এই পাকিস্তান নাকি এখন বাংলাদেশের বন্ধু। পাকিস্তানের মতন একজন ভিক্ষুকের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের প্রয়োজনটা কি? বাংলাদেশ যদি কারোর সাথে বন্ধুত্ব করতে যায়, সেটা আমেরিকার মতো, ইউরোপের মতো, অস্ট্রেলিয়ার মতো, কানাডার মতো ওই সমস্ত ধনী দেশের সঙ্গে বন্ধুত্ব করবে। ফকির পাকিস্তানের সাথে কেন? পাকিস্তান সারা দিন ভিক্ষার ঝুলি নিয়ে নিয়ে ঘুরছে, নিজের দেশেই অস্থির সিচুয়েশন।
তো প্রিয় দর্শক, বলছিলাম কথার কথা অনেক কথাই বলে না যে কান টানলে মাথা আসে, একটি প্রসঙ্গ বলতে গেলে অন্য প্রসঙ্গ এসে যায়। আমাদের খেলা, আসিফ নজরুল খেলাটা ধ্বংস করছে। কারণ হলো কি, ভারতের প্রতি তার আক্রোশ। কিসের আক্রোশ জানি না, আক্রোশ তো বটেই। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে পাকিস্তানিদের দূষর, রাজাকারদের দূষর যারা হয়, তাদের আক্রোশ তো ভারতের প্রতি থাকবেই। মামুলি ওর অভিযোগ এনে খেলা থেকে সরে দাঁড়ালো। T20 গেম পাকিস্তান খেলেনি, পাকিস্তান নাকি তাকে সঙ্গে দেবে। কি সঙ্গ দিয়েছে পাকিস্তান? পাকিস্তান তো ঠিকই খেলতে গেছে, সবই খেলবে। মাঝপথে বাংলাদেশের কি হলো? আমরা খেলা থেকে বিরত রইলাম, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম, আমাদের খেলোয়াড়দের মনোবল ভেঙে গেল। তাদের তা খেলা মাধ্যমে সবসময় শিক্ষণীয়, সবসময় কিছু লার্ন করে, একটি ভুল থেকে তারা শিক্ষা নেয়। আমাদের ক্রিকেট আজকে যে পর্যায়ে এসেছিল, সেই পর্যায়ের জন্য কি আইসিসি চেষ্টা করেনি? অনেক চেষ্টা করেছে। ভারত করেনি চেষ্টা? ভারত তো বাংলাদেশের ক্রিকেটের কখনোই বিরোধিতা করেনি। বাংলাদেশ বরং বাংলাদেশ বা পাকিস্তান বা ভারত এবং অন্য কোনো দেশ খেলা হলে বাংলাদেশের মানুষ গড়ে ভারতের বিরোধিতা করে বা অন্য দেশের সমর্থন করে, যেমনটি গত ওয়ার্ল্ড কাপেও হয়েছিল। ভারত অস্ট্রেলিয়া খেলা, আমাদের প্রতিবেশী ভারত, কিন্তু আমরা ভারতকে সাপোর্ট না করে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছি। কিন্তু ভারতের মানুষ কিন্তু সবসময় বাংলাদেশের সঙ্গে যারই খেলা হোক, বাংলাদেশকে সাপোর্টটা করে আগে থেকেই। আপনারা নিশ্চয়ই জগমোহন ডালমিয়ার কথা মনে আছে, তিনি আইসিসির চেয়ারম্যান ছিলেন। এই ডালমিয়া বাংলাদেশকে এত ভালোবাসতেন, বাংলাদেশের ক্রিকেটকে এত ভালোবাসতেন, বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার জন্য জগমোহন ডালমিয়ার ভূমিকা ছিল অসাধারণ, অনন্য। তিনি বাংলাদেশের প্লেয়ারদের অসম্ভব ভালোবাসতেন, আদর করতেন। শোনা যায় বিভিন্ন গল্প কাহিনী থেকে, গল্প থেকে শোনা যায় এগুলি। তো এই ডক্টর আসিফ নজরুল পাখি প্রেমে উতলা হয়ে আমাদের ক্রিকেটকে ধ্বংস করেছে। লাভটা কি হলো? আজকে তো সেও নেই। ক্রিকেট T20 এখনো চলছে, ফাইনাল এখনো হয়নি। সে জিদ করেছিল, ওই একটু ভারতের দোষ খুঁজে বের করলেই, ভারত বিরোধিতা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আমলে তুঙ্গে উঠেছে, সেই সুযোগটুকুই ডক্টর আসিফ নজরুল সদ্ব্যবহার করেছেন। কারণ তার চিরাচরিত ভারত বিরোধিতা, তার চিরাচরিত মুক্তিযুদ্ধের বিরোধিতা, তার চিরাচরিত পাখিদের পক্ষে, রাজাকারদের পক্ষে অবস্থান নেওয়া বিষয়টি এই খেলার মাধ্যমে তিনি সারা জাতির কাছে পরিষ্কার করেছেন। প্রিয় দর্শক, বলছিলাম যে আমাদের বিচার বিভাগও একই অবস্থা। আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তিনি আইন মন্ত্রণালয়ের 12টা বাজিয়েছেন, যারা যেটি আমাদের দেশের যারা আইনজীবী, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা খুব ভালো করে জানেন। আমাদের বিচার বিভাগকে যে মানুষটি সম্প্রতি ধ্বংস করেছে, সে হলো আসিফ নজরুল। এইভাবে আসিফ নজরুল বিভিন্ন ভাবেই, তো বললাম যে সে 3টি কাজ আমাদের ভয়াবহভাবে ধ্বংস করেছেন। এক হলো আইন মন্ত্রণালয় বিচার বিভাগকে ধ্বংস করেছেন, আমাদের ক্রিকেট ধ্বংস করেছেন, আর আমাদের পোলাপান ছাত্র সমাজ, তরুণ সমাজকে তিনি ধ্বংস করেছেন। যারা
শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার কথা, তাদেরকে তিনি রাজনীতিতে লেলিয়ে দিয়েছেন। রাজনীতি ছাত্ররা তো দীর্ঘদিন যাবতই করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা চিরদিনেই ঐতিহাসিক। এই বিশ্ববিদ্যালয়, তো আগেই বলছি, এই বিশ্ববিদ্যালয় তো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দুর্গ ছিল, যেখান থেকে মুক্তিযুদ্ধের শুরু। বঙ্গবন্ধুর শক্তি কোথায় ছিল? বঙ্গবন্ধুর শক্তি ছিল ছাত্র সমাজ, যুব সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার সেই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা মাদ্রাসা বানিয়েছেন। তিনি কৌমি মাতা হয়েছেন, পরিণতিও তিনি ভোগ করেছেন। পরিণতি কি নির্মম, কি ভয়াবহ, কি ভয়ঙ্কর! লজ্জায়, ঘৃণায় এই বিষয়গুলি যখন ভাবা হয়, ধিক্কার দিতে হয়। 5 তারিখ একজন পরাজিত সৈনিকের মতো শেখ হাসিনাকে আত্মরক্ষার জন্য ভারতে আশ্রয় নিতে হয়েছিল। কারণ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকেই তাকে প্রতিহত করার আন্দোলনের শুরু। তার প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েই আন্দোলনের শুরু এবং আন্দোলনের শেষ, এবং শেখ হাসিনা সরকারের পতন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।